आज प्रथमेই তোমাদেরকে জানাই অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। প্রত্যেককে আবার জানাই সুপ্রভাত, গুড মর্নিং ক্লাস টু এভরিওয়ান। আমি আগের দিনই বলেছিলাম আজকের ক্লাস আরও স্পেশাল হবে, আরও স্পেশাল, ঠিক আছে? তো যারা এখনও শেয়ার করনি তাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা তোমাদের যে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স রয়েছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করো, এবং যারা দেখবে তোমাদের মারফতে তোমাকে ধন্যবাদ জানাতে বাধ্য হবে, এটা আমি বাধ্য করব, ঠিক আছে? যে প্রশ্নগুলি আমি কালেক্ট করেছি আজ ওয়ান অফ দ্য বেস্ট কোয়েশ্চেন্স তো আছেই, এবং ওয়ান অফ দ্য বেস্ট মেথড আমি আলোচনা করব, ওয়ান অফ দ্য বেস্ট মেথড। কালকে আমি বলেছিলাম এবং আজকে আরও একবার বলছি যে আজ কিছু স্পেশাল হবে আমাদের ক্লাস। তো যারা এখনও শেয়ার করনি তারা নিজেদের টাইমলাইনে তো নিশ্চয়ই শেয়ার করে দেবে, এবং তোমাদের মনে যে আসছে কেউ যে যারা প্রিপারেশন নিচ্ছে সরকারি কাজের তাদের সাথে তোমরা এই ভিডিওটি শেয়ার করে দাও, ঠিক আছে? এবং যাদের যে যে এডুকেশন গ্রুপের সাবস্ক্রিপশন রয়েছে সেই গ্রুপেও সাবস্ক্রাইব করে দাও বা শেয়ার করে দাও, তাহলে কি হবে, ওখান থেকেও অনেকেই উপকৃত হবে আজকের ভিডিওর মাধ্যমে। এবং আজকে আবার বলছি, আজ যেটা আমাদের লেখা রয়েছে অঙ্কে ভয় আর নয়, শুধুমাত্র যাদের ভয় লাগে অঙ্ক সলভ করতে, যারা ভয় পায়, যে যে অঙ্কতে তারা ভয় পায়, আমি কিন্তু সেই টাইপের ম্যাথমেটিক্স বেশি নিয়ে এসেছি আজকে, যাতে তাদের আজ ভয় যেটা রয়েছে সেটা আমি কাটিয়ে দিতে পারি, ঠিক? তো চলো আর দেরি না করে আমরা আজকের ক্লাস শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে এক ব্যক্তি কোনো বইয়ের 3/8 অংশ প্রথম দিনে পড়েন এবং বইটির অবশিষ্ট অংশের 4/5 অংশ দ্বিতীয় দিনে পড়ার পরও যদি এখনো 30 পাতা পড়া বাকি থাকে, তাহলে বইটিতে মোট কতগুলি পাতা আছে? এটা হচ্ছে প্রশ্ন। আবার বলছি, প্রিভিয়াস ইয়ারেরই প্রশ্ন, কোনো না কোনো পরীক্ষা এসেছে, ঠিক আছে? তো এইভাবে প্রশ্নটি এসেছে, আরও একবার পড়ে দিচ্ছি। এক ব্যক্তি কোনো বইয়ের 3/8 অংশ প্রথম দিনে পড়েন এবং বইটির অবশিষ্ট অংশের 4/5 অংশ, এটা 4/5 অংশ দ্বিতীয় দিনে পড়ার পরও যদি এখনও 30 পাতা পড়া বাকি থাকে, তাহলে বইটিতে মোট কতগুলি পাতা আছে? প্রথমে আমি উইদাউট পেন পেপারে সলভ করে দেখাবো কয়েক সেকেন্ডে, তারপর শুধুমাত্র আমি পেন ইউজ করব তাদের জন্য যাদেরকে আমার বোঝানোর আছে আজকে, ঠিক আছে? তো প্রত্যেকে প্লিজ পেন খাতা রেডি রাখো তোমরা শুধু লেখার জন্য। যখন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে তখন একদিন তোমরাও বলবে যে হ্যাঁ, বেশিরভাগ অঙ্কই উইদাউট পেন পেপার সলভ করা যায়। এবং যারা এখনো পর্যন্ত বেশ কয়েকটি বিখ্যাত বই নিয়ে পড়াশোনা করছো, আমি নাম নিচ্ছি না, হয়তো তোমরা বুঝতে পেরে গেছো, বিখ্যাত বই, সেই বইগুলো যদি এখনও পড়ছো তাহলে কিন্তু রেজাল্ট হবে না, এটা আমি অন রেকর্ড বলছি, ঠিক আছে? কারণ এখনকার পরীক্ষার কোশ্চেন আগের মতো নয়। আগে একটা প্যাটার্ন ছিল কমন, ওই কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরে দিত, ফর্মুলা লাগিয়ে দিতাম, উত্তর চলে আসতো। এখন কিন্তু কোশ্চেন প্যাটার্ন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, ফর্মুলা লাগানোর তো কোনো চান্সই নেই বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে, যদিও লেগে যায় তো 1-2
কোশ্চেন হবে, সেটাতে রেজাল্ট হবে না। তো কি দরকার? কনসেপ্ট দরকার। কনসেপ্ট যদি বুঝতে পেরে গেছো, আরে ম্যাক্সিমাম কোশ্চেন হাওয়ায় সলভ হবে। এবং কিভাবে হবে আবার বলছি, আমার যদি কনসেপ্ট ক্লাস চাও তো মাই এক্সাম গুরু ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করা হয়নি তারা সাবস্ক্রাইব করে রাখবে। খুব জলদি আমি একের পর এক কনসেপ্ট ক্লাস নিয়ে আসবো, তখন বুঝতে পারবে আমি কি বলার চেষ্টা করছি। ঠিক আছে, চলো এবারে এটার উত্তর দেখে নিই। তাহলে এক ব্যক্তি কোনো বইয়ের 3/8 অংশ প্রথম দিনে পড়েন, প্রথম দিনে 3/8 অংশ পড়েন, এবং বইটির অবশিষ্ট অংশে 4/5 অংশ দ্বিতীয় দিনে পড়ার পরও তার 30টি পাতা এখনও বেঁচে আছে। আমি ধরে নিচ্ছি যে অনেকজন সলভ করে নিয়েছে, ঠিক আছে, এবং বেশিরভাগ সংখ্যাতেই কিন্তু তারা আছে যারা সলভ করতে পারে না ফ্র্যাকশনের কোশ্চেন। আমি আজকে এই টাইপেরই অনেক কোশ্চেন নিয়ে এসেছি। এমনও অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু ফ্র্যাকশন দেখলেই, ভগ্নাংশ দেখলেই অঙ্ক ছেড়ে দেয়। আজকে আমি তাদের জন্য ইজি করতে এসেছি, ঠিক আছে। ফ্র্যাকশন দেখলেই আমাদের জন্য ইজি, আমাদের যারা স্টুডেন্ট তাদের জন্য ইজি, আমরা কনসেপ্ট ওয়াইজ করেছি, ঠিক আছে। অনেকে তো ধরে নিই বইটির টোটাল অংশ 1, যেটা জেনারেল মেথড আছে বইতে, ট্র্যাডিশনাল নিয়ম, যদি ওই মেথডে করি এই অঙ্কটি ওই নিয়মেও কিন্তু করা আছে অনেক বইতে, প্রিভিয়াস ইয়ারের বইতে। তো প্লিজ একবার প্রত্যেকে দেখে নেবে, এত বড় আছে সলভ। তো এত বড় সলভ কি উইদাউট পেন পেপারে করা সম্ভব? তার মানে যদি ইজি করতে হয়, যদি উইদাউট পেন পেপারে করতে হয়, যদি মেন্টালি করতে হয়, তাহলে যে জিনিসটি ধরার আছে না সেটা ইজি ধরতে হবে। এক অংশ ধরেও সলভ হয় অনেক জায়গায়, কিন্তু বিশেষ ক্ষেত্রে যে জিনিসটি ধরে আমাদের অঙ্ক সলভ হবে সেই জিনিসটি ধরবো। এইখানে কত ধরবো? এখানে এক অংশ ধরতে পারি, তোমরা এক অংশ ধরতে পারো, আমারও তো কিছু ধরার ক্ষমতা আছে, আমিও ধরবো সেটা। আমি ধরে নিচ্ছি প্রথম দিন 3/8 এবং অবশিষ্ট 4/5, ধরে নিচ্ছি বইটিতে টোটাল পাতা ছিল 40টি পাতা আমি ধরে নিলাম। কেন ধরলাম আসছি, ঠিক আছে, জাস্ট আমি উইদাউট পেন পেপারে সলভ হচ্ছে কিনা আমি দেখাচ্ছি। তাহলে ধরে নিলাম টোটাল বইটিতে পেন আছে 40, প্রথম দিন পড়েছি 3/8, তার মানে 40 × 3/8 মানে প্রথম দিন 15 পাতা পড়েছি। নেক্সট দিন অবশিষ্ট যে পাতা পড়ে আছে, তাহলে 40-এর মধ্যে 15 পড়া হয়ে গেল, তাহলে 25টি বাকি আছে। তাহলে নেক্সট ডে 25টি পাতার মধ্যে 4/5টি পাতা পড়েছি, তাহলে 25 × 4/5 তো 20টা পাতা পড়েছি। তার মানে অল টোটাল 40টা পাতার মধ্যে 20টা পাতা আর 15টা পাতা, তাই তো? কত হচ্ছে? 35। তার মানে আমরা 40টার মধ্যে 35টা পাতা পড়ে নিয়েছি। আর কতগুলো পাতা পড়ার বাকি আছে? 5টি পাতা। তো তার মানে 5টি পাতা যেটা রয়েছে সেটা আমাদের 30টি পাতার সমান হবে কি না? আমি আরও একবার বলছি, আমি ধরে নিলাম 40টি পাতা পড়েছি, তাহলে প্রথম দিন যদি 3/8 পড়ি 40টা পাতার, তাহলে 5-এ কাটছে 15 পাতা প্রথম দিন পড়ছি, আর টোটাল 40টা পাতার থেকে যদি 15টা পাতা বাদ দিয়ে দিচ্ছি তাহলে 25টা পাতা বাকি থাকছে। আর নেক্সট দিন 25টা পাতার 4/5 অংশ পড়ছি, তাহলে 5-5-এ 25, 4-5-এ 20, তাহলে 20 আর 15 35 পাতা পড়া হলো। তাহলে 40টা পাতার মধ্যে যদি 35টা পাতা আমি পড়ে নিই, আর আমার সেন্সে আমি যে ওয়েতে সলভ করছি, এখন আর কতগুলো পাতা পড়তে বাকি আছে? 5টা পাতা, কিন্তু কোশ্চেনে কত দেওয়া আছে? 30। তাহলে 5 যদি 30 হয়, 5 যদি 30 হয়, তাহলে টোটাল পাতা কত ধরেছি? 40। তো 40 সমান কত হবে? তাহলে 5-8-এ 40, তাহলে 3-8-এ 24, 240 পাতা আনসার। 240 যে করেছো ভেরি ভেরি গুড, উইদাউট পেন পেপার। আবার বলছি, বোঝাচ্ছি বলে এত টাইম লাগছে, 3 সেকেন্ডে হাওয়া হয়ে যাবে অঙ্ক, 3 সেকেন্ডে। এটা তো এখনো শুরু আছে, পিকচার আমি বহুত বাকি হ্যাঁ। আবার বলছি, যদি দরকার আছে অঙ্ক শেখার, আমি কিন্তু অঙ্ক শেখাই, আমি অঙ্ক সলভ করাই না। যদি সলভ করার থাকে তাহলে তাদের জন্য এই ক্লাস ইম্পর্টেন্ট নয়। আর যদি অঙ্ক শেখার আছে, কনসেপ্ট ওয়াইজ কীভাবে করি, হাওয়াতে করবো অঙ্ক, তাহলে আমার ক্লাসটি একদম মিস করবে না। আজকের অনেক জিনিস মিস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বোঝা গেল কিভাবে হয় মেন্টালি। যাদের ভয় লাগছে, আবার বলছি শুধুমাত্র তাদের জন্য আমি বলছি যে ভয় আর লাগবে। আর যারা করতে পারো তারা তো নিশ্চয়ই, তারা তো পারোই। এবং আবার বলছি যে তারা যদি পারে এই নয় যে আমার এই মেথডগুলো কাজে লাগবে না। প্রতিটা অঙ্কের যে মেথড আছে
কাজে লাগবে, বাধ্য করব আমি, ঠিক আছে? এইবার আমি বোঝাতে চাইছি যে আমি কি ধরেছিলাম। আমি তো প্রথমে উইদাউট পেন পেপার করে দিলাম। এইবার অনেকে তো 1 ধরে, আবার বলছি, অনেকে তো 1 ধরে মোট অংশ 1, তারপরে বিয়োগ করে। তো যদি কারো 1 ধরার ক্ষমতা আছে, তো আমারও তো ধরার কিছু ক্ষমতা আছে। তো আমি 40 কেন ধরেছি? আমার যারা স্টুডেন্ট তারা তো বুঝতেই পেরে গেছে আমি 40 কেন ধরেছি। আমি 40 এই কারণেই ধরেছি, আমাদের কাছে ফ্র্যাকশন আছে 3-এর 8 আর 4-এর 5, আছে না? আমি ধরেছি যে ক্যালকুলেশনটা ইজি হয়ে যায়, কোনো ফ্র্যাকশন না থাকে। যদি 1 অংশ ধরি না, তাহলে প্রতিবার ফ্র্যাকশন আসবে, আমি আপনাকে লিখতে বাধ্য করব। উইদাউট পেন পেপার হবে না যদি 1 অংশ ধরি, এবং যদিও হয় অনেক সময় লাগবে। কিন্তু যদি আমরা এমন জিনিস করে নিতে পারি, এই যে মুখে মুখেই ক্যালকুলেট হয়ে গেল, 15 পাতা 20 পাতা, তো 35 পাতা পড়া হয়ে গেল, 5 পাতা বাকি আছে, 5 = 30, তো 40 = কত? মুখে মুখে হয়ে গেল না, খুব ইজিলি। কিন্তু ফ্র্যাকশন থাকলে এত ইজি হবে না। তো তারপরে আমি ধরে নিয়েছি মোট 40 পাতা, মোট 40 পাতা আছে বইটিতে। কিভাবে ধরেছি? যে ফ্র্যাকশন থাকে না, সেটাকে যদি ইজি করতে হয়, তাদের হরে যে সংখ্যা আছে তাদের এলসিএম নিয়ে নাও, তাহলে হরগুলো কেটে যাবে, রাউন্ড ফিগারে চলে আসবে। যতবার ক্যালকুলেশন হবে রাউন্ড ফিগার আসবে, ঠিক আছে? তো তার মানে এখানে যদি আমরা 40 পাতা ধরি, তো প্রথম দিন আমি কিভাবে বের করেছি? 40-এর 3-এর 8 পাতা প্রথম দিন পড়েছি। তো এখানে আমি কেটেছিলাম 5-এ, তখন বললাম প্রথম দিনে কত পড়েছি? 15 পেজ। এবার যদি 40টা পাতার মধ্যে 15টা পাতা আমরা প্রথম দিন পড়েছি, তো রিমেনিং পেজ কত আছে? রিমেনিং 40 থেকে 15 বাদ, এইভাবে আমি বাদ দিচ্ছিলাম, এবং এইভাবে ধরলে ইজিলি হয়। তাহলে কত পাতা পড়ে আছে? 25। এবারে 25টা পাতার দ্বিতীয় দিনে 4-এর 5 অংশ পড়েছি, তাহলে 5×5 = 25। তার মানে আমি এখনো পর্যন্ত দ্বিতীয় দিনে 20টা পাতা পড়েছি, এবং মোট বইয়ের প্রথম দিন 15 আর দ্বিতীয় দিন 20টা পাতা পড়েছি না? তার মানে মোট আমি আমার মতো বা আমাদের সলভ টেকনিক অনুযায়ী 40টা পাতা ধরেছিলাম, ঠিক আছে? তো মোট ধরে নিয়েছিলাম যে মোট পাতা হচ্ছে 40। তার মানে আমাদের টেকনিক অনুযায়ী এখনো পর্যন্ত আমি প্রথম দিন 15 আর দ্বিতীয় দিন 20, মানে আমার অলরেডি 35 পেজ পড়া হয়ে গেছে। তার মানে এখন ওর কত পেজ পড়তে বাকি আছে? তার মানে 40 থেকে যদি আমরা 35 বাদ দিই, তো 5 পেজ পড়তে বাকি আছে। এগুলো কি লেখার দরকার আছে? এগুলো আমি বোঝাচ্ছি বলে লিখছি, ঠিক আছে? লেখার দরকার নেই, সব মেন্টালি হবে। তাহলে আমাদের অনুযায়ী, আমরা যে মেথড অনুযায়ী সলভ করলাম, সেই অনুযায়ী এখনো 5টা পেজ পড়তে বাকি আছে। আর কোশ্চেনে যেটা গিভেন আছে যে 30টা পেজ পড়তে এখনো বাকি আছে, তার মানে এই জিনিসটাকে ইকুয়াল করে দিই, মানে আমরা যেটা 5টা পেজ পড়বো এখনো পরে, সেটা কোশ্চেনে দেওয়া আছে 30 পেজেস বাকি আছে না? তো তার মানে আমরা যেটা অরিজিনাল ধরেছিলাম 40টা পাতা, তো তার মানে বইটিতে কতগুলো পাতা ছিল? তাহলে 40 সমান কত? আমরা এইটাকে এই দিকেও কাটতে পারি, 5-এর কত টাইমসে 30 হয়? তো 6। তো এইটাকেও আমরা 6 করতে পারি, মানে 4×6 = 24, 240। অথবা 5-এর টেবিলে এইটা কত হচ্ছে? 5×8 = 40, এইটাই করেছিলাম আমি। তো এইটাকেও যদি আমরা 8 টাইমস করে দিই, তো 3×8 = 24, 240। যেটা ঠিক মনে হবে তোমাদের, যে টাইমসটা ঠিক হবে, 5×8 = 40 অথবা 5×6 = 30, সেই টাইমসটি তোমরা করবে। এটা আমাদের পার্সেন্টেজে সলভ করার টেকনিক। যখন পার্সেন্টেজ করবো না, তখন বুঝতে পারবে যে আমরা পার্সেন্টেজও কি। কোশ্চেন নাম্বার 2, এক ব্যক্তি একটি পুকুর খননের জন্য হাতের লেখাটা আমার একটু অ্যাডজাস্ট করবে, ঠিক আছে? পুকুর খননের জন্য 260 জন মজুর নিয়োগ করলেন। পূর্ণচ্ছেদ, প্রতিটি পুরুষের দৈনিক মজুরি 40 টাকা ও
প্রতিটি মহিলার দৈনিক মজুরি 30 টাকা। পূর্ণচ্ছেদ। দৈনিক মোট মজুরি 9,000 টাকা হলে কমা কতজন মহিলা মজুর নিযুক্ত করা হয়েছিল। আবার বলছি, প্রতিটা কোশ্চেনই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোনো না কোনো পরীক্ষায় এসেছিল, মানে আমি ওভারঅল কালেক্ট করেছি আজকে, ঠিক আছে। এক ব্যক্তি একটি পুকুর খননের জন্য 260 জন মজুর নিয়োগ করলেন। প্রতিটি পুরুষের দৈনিক মজুরি 40 টাকা ও প্রতিটি মহিলার দৈনিক মজুরি 30 টাকা। দৈনিক মোট মজুরি 9,000 টাকা হলে কতজন মহিলা মজুর নিযুক্ত করা হয়েছিল? যদি ঠিক করে দেখি, ভালোভাবে যদি কনসেপ্ট থাকে, যদি আমাদের ক্যালকুলেশন পাওয়ার থাকে, 5 সেকেন্ডে উত্তর হবে। কোনো পেন পেপার লাগবে না। যারা উইদাউট পেন পেপার করেছো, ভেরি ভেরি গুড, ওয়েল ডান, তোমরা খুবই জলদি কাজ পাবে, একদম শিওর। আর যারা পেন পেপারের সাহায্য নিয়েছে, যে মেথডই হোক না কেন, আমি তাদের জন্য বলছি যে এটা কি পেন পেপার ছাড়া সলভ করা যায়। তার কিন্তু ঝলক আমি আগের ক্লাসেই দেখিয়ে দিয়েছিলাম, যারা হয়তো দেখেছো, বুঝতে পেরে গেছো। তাহলে কি আছে ডেটা? 260 জন মোট মজুর রয়েছে, যেখানে পুরুষ মহিলা দুজনে রয়েছে। আমি বোঝাচ্ছি এখন উইদাউট পেন পেপারে, ঠিক আছে। তারপর আমি তোমাদের জন্য পেন পেপার ইউজ করব, বোর্ড আর মার্কার। 260 জন টোটাল, তার মধ্যে পুরুষ আছে আর মহিলা আছে। পুরুষ পাচ্ছেন পার ডে 40, মহিলা পাচ্ছেন পার ডে 30। ব্যাস এইখানেই দরকার আছে কনসেপ্ট। তাহলে মহিলা তো 30 পাচ্ছেনই, আর পুরুষ 40, তো মহিলা সাপেক্ষে পুরুষ তো 30 পাচ্ছেনই, মানে 30 তো পাচ্ছেনই টাকা। কিন্তু পুরুষ মহিলা সাপেক্ষে আরও 10 টাকা বেশি পাচ্ছেন। তো তার মানে যদি 260 জনকেই 30 টাকা করে দেওয়া হয়, তো আমার কত টাকা লাগতো মজুরি? তো 26 × 3 কত হয়? 78। যদি গুণ করতে অসুবিধা হচ্ছে, তো আমি এটারও টেকনিক বলছি। 26 × 3 যদি না আসছে, 3 × 6 = 18 আমরা করি না এরকম করে। 3 × 6 = 18, হাতে 1, আর 3 × 2 = 6, আর 1 = 7, এরকম করি না। 26 × 3 কীভাবে করি? আরে 25 × 3 তো 75 হয়, আর 26 মানে 1 3 বার আরও বেশি, 75 আর 3 78 হয় কি না? তার মানে 2600 × 30 টাকা করে যদি প্রত্যেককেই দিতাম, মহিলার যে ব্যালেন্স রয়েছে সেই অনুযায়ী, তাহলে 7800 টাকা আমার লাগতো মজুরি। কিন্তু অরিজিনালি আমি 9,000 টাকা দিচ্ছি, 9,000। তাহলে বেশি কত লাগছে? 9,000 - 7800, 1200 টাকা। আর ওই 1200 টাকা কেন এক্সট্রা লাগছে? কনসেপ্ট আবার বলছি, আগের দিন করেছিলাম, কিছু মুরগি ছিল, কিছু ছাগল ছিল, বলেছিলাম না আগের দিন যে এই কনসেপ্টে অনেক অঙ্ক আছে। এই কনসেপ্ট ছিল। তাহলে মহিলা 30 পাচ্ছেন, পুরুষ 40 পাচ্ছেন, মানে 30 তো পাচ্ছেনই, তার সাথে সাথে 10 টাকা আরও বেশি পাচ্ছেন। ওই 10 টাকা বেশির জন্য আমাকে 1200 টাকা এক্সট্রা দিতে হচ্ছে। মানে এক একজন পুরুষের জন্য 10 টাকা করে যাচ্ছে। তো 1200 টাকা কতজন পুরুষ পাবে? 260 জনের মধ্যে 1200 টাকা পুরুষদের যাচ্ছে, 10 টাকা পার পুরুষ। তো 1200 / 10, তার মানে 120 জন পুরুষ রয়েছেন। মহিলা কতজন আছেন? 260 - 120, 140 আনসার। ম্যাক্সিমাম জনই কারেক্ট উত্তর দিয়েছে, ভেরি ভেরি গুড। 140 জন মহিলা রয়েছেন। আশা করছি বোঝা গেল, উইদাউট পেন পেপার। আবার বলছি, যদি ভালো করে প্র্যাকটিস করো। কি ছিল? 40-30, মানে পুরুষ তো 30 পাচ্ছেনই, প্লাস 10 পাচ্ছেন। যদি 30 টাকা করে পাই, তো 26 × 3 = 7800, 1200 টাকা। 10 দিয়ে ডিভাইড 120 - 140, মানে 240 - 120, 140। ভালোভাবে যদি প্র্যাকটিস করো, কয়েক সেকেন্ডে সলভ করে দেবে উইদাউট পেন পেপার। আশা করি বুঝতে পেরেছো। এইটা
ওইটারই টাইপ আমি দেখানোর জন্য নিয়ে এলাম, যে আমি আগের ক্লাসে বলেছিলাম ওই কিছু মুরগি আর কিছু ছাগল থাকে ওই লেগস রিলেটেড, এটাও কিন্তু তাই ছিল। তো আমি একবার বোর্ডে লিখে বোঝাচ্ছি, যদি কারো অসুবিধা হচ্ছে। আমার ডেটাগুলো তো লেখা ছিল, পুরুষ 40 টাকা, মহিলা 30 টাকা, আর মোট 260 টাকা। তো মহিলার সংখ্যা জিজ্ঞাসা করছেন, আমি মুছে দিচ্ছি, আমার একটু জায়গা দরকার, আমি বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে টোটাল 260 জন মজুর রয়েছেন, তার মধ্যে কিছু মেল আর কিছু ফিমেল। আচ্ছা, মেলরা পার ডে 40 রুপিস করে পায়, আর ফিমেলরা পার ডে 30 রুপিস করে পায়। এবং মোট যদি দেখি, মোট টোটাল মজুরি ওয়েজেস কত লেগেছে? 9000 রুপিস। টোটাল 9000 রুপিস, রুপিসে দেওয়া আছে। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু আরও অনেক মেথডেই করা যেতে পারে, আমি কিন্তু সেই মেথডগুলো বলছি না। আমি বলছি আমার মধ্যে যেটা এখন বেস্ট মনে হচ্ছে সেটাই দিচ্ছি, তাছাড়া ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই যে টপিক রয়েছে, এই টপিকটি যখন আলোচনা হবে ইউটিউবে, তখন এর আরও অ্যাসপেক্ট আলোচনা করা হবে, আরও কী রকমভাবে সলভ হতে পারে, ঠিক আছে? তো আমি কি দেখলাম যে টোটাল তো 9000 টাকা আমার লেগেছে। তো আমরা কাকে দিয়েছি টাকাগুলো? নিশ্চয়ই মেলকে আর ফিমেলকে দিয়েছি। তো প্রতিদিন মেল পাই 40 টাকা, ফিমেল পাই 30 টাকা। তার মানে এইখানে আমাকে দেখতে হতো যে লোয়ার ভ্যালু স্যাটিসফাই করার ছিল, বলেছিলাম না এই টাইপের প্রশ্নতে লোয়ার ভ্যালু যদি স্যাটিসফাই করে দিই, বাকি ভ্যালুটা অটোমেটিক চলে আসবে। যেমন একটা উদাহরণ দিতে চাই, সেই দিনও দিয়েছিলাম, আমার কাছে 10টা গৃহপালিত পশু রয়েছে, যেখানে কিছু কুকুর আছে আর কিছু বেড়াল রয়েছে। প্রতিটা বেড়াল 5টা করে বিস্কুট খায়, আর প্রতিটা কুকুর 6টা করে বিস্কুট খায়, এবং ডেলি আমার প্রয়োজন 56টি বিস্কুট। তাহলে বলো কতগুলি বেড়াল ছিল, কতগুলি কুকুর ছিল? সেম জিনিস আগের দিনও আমি বলেছিলাম, এই ভিডিওতেও বলতে চাইছি, কারণ অনেকেই নিউ ভিউয়ার আছে। তো আমার কাছে 10টা রয়েছে গৃহপালিত কুকুর বেড়াল মিলিয়ে। আচ্ছা, বেড়াল খাচ্ছে একদিনে 5টা বিস্কুট, আর কুকুর খাচ্ছে একদিনে 6টা বিস্কুট। তার মানে যে লোয়ার ভ্যালু আছে 5, এই ভ্যালুটা তো দুজনেই খাচ্ছে, বেড়ালও খাচ্ছে 5টা, কুকুরও খাচ্ছে 5টা। কিন্তু কুকুর এই 5টার সাপেক্ষে একটা আরও বিস্কুট বেশি খাচ্ছে। তো তার মানে কি কনসেপ্ট লাগবে? আচ্ছা, 5টা করে যদি বিস্কুট দিয়ে দিই আমরা প্রথমে, টোটাল তো 56টা বিস্কুট লাগছে, যদি 5টা করে প্রত্যেককে দিয়ে দিই খেতে, তাহলে 10 জনকে নিশ্চয়ই 50টা বিস্কুট আমার লাগতো খেতে, ইকুয়ালি যদি খেত। কিন্তু দেখতে পাচ্ছি না, 56টা বিস্কুট লাগছে। তো হাতে আমার আরও 6টা বিস্কুট পড়ে আছে, এই 6টা বিস্কুট কে খায়? কুকুর খায়। আর এক একটা কুকুর এক্সট্রা কত করে খাচ্ছে? একটা করে। তার মানে প্রতিজনের যে এক একটা করে বিস্কুট এক্সট্রা খায়, সেটা আমার হাতে রয়েছে। তো কটা বিস্কুট এক্সট্রা হাতে আছে? 6টা। তো তার মানে কুকুরের সংখ্যা কত? 6টা। বেড়ালের সংখ্যা কত? 4। এইভাবে। তো চলো সেই রকমই দেখলাম যে মহিলারা 30 পাচ্ছেন আর পুরুষ 40। তার মানে মহিলার ভ্যালুটা লোয়ার ভ্যালু, আমি আগে বলছি লোয়ার ভ্যালু স্যাটিসফাই করি আমরা। বেড়াল 5টা খাই, তো সেই ভ্যালুটাকে স্যাটিসফাই করলাম। এখানেও মহিলার ভ্যালুটাকে স্যাটিসফাই করছি। তো পুরুষ কি হচ্ছে? পুরুষকে আমরা এইভাবে লিখবো, পুরুষ 30 টাকা তো পাচ্ছেই মহিলার সমান, তার সাথে আরও 10 টাকা এক্সট্রা পাচ্ছে প্রতিজন পুরুষ। তাহলে 30 টাকা করে যদি আমরা এখন দেখি, তো 30 টাকা করে যদি পাই, তো টোটাল কতজন আছে? 260 জন। তো 260, তো টোটাল আমার কত টাকা খরচ হওয়ার কথা? তো 26 × 3 78, 2 0 7800 টাকা। কিন্তু অরিজিনালি আমি কত পেমেন্ট করছি? 9000 টাকা। তো তার মানে এক্সট্রা কত টাকা লাগছে? 7800। যদি লেস করি, এগুলো সব মেন্টালি হবে, কিচ্ছু লেখার দরকার নেই। আর যে লিখছে, যে লিখে সলভ করছে, তার কিন্তু সাকসেস রেট কম আছে, অনেক প্র্যাকটিস করার পরই সাকসেস পাবে, ঠিক আছে? এগুলো কি বিয়োগ করার দরকার? এইগুলো কি করার দরকার আছে? তাহলে দেখতে পাচ্ছি 1200 টাকা আমার এক্সট্রা লাগছে। কাদের জন্য? আমরা তো 30 করেছিলাম পুরুষ আর মহিলা, কিন্তু পুরুষরা তো আরও 10 টাকা করে এক্সট্রা পাই, এই যে 10 টাকা করে এক্সট্রা পাই। তাহলে 1200 টাকা যদি পুরুষদের দেওয়ার জন্য আরও আমার দরকার হয়, তো কতজন পুরুষ ছিল? তাহলে 1200 টাকা
আর এক একজন এক্সট্রা 10 টাকা করে পাবে, তো 10 দিয়ে ডিভাইড এইগুলো করার জন্য কি লেখার দরকার আছে? তাহলে পুরুষের সংখ্যা পেয়ে গেলাম 120 খুব ইজিলি। কিন্তু এই প্রশ্নতে জিজ্ঞাসা করছে মহিলার সংখ্যা কত, তো টোটাল 260, 120 যদি লেস করি 140 বেঁচে রয়েছে, হবে না? মেন্টালি হবে, মেন্টালি। এবং এখনও অনেক অঙ্ক বাকি আছে, প্লিজ প্রত্যেকে শুধু থাকবে ক্লাসে, ঠিক আছে? যদি এই ওয়ে অফ সলভ বা কনসেপ্ট, ট্রিক বলি না কিন্তু আমি, ট্রিক কিন্তু আলাদা বিষয়। ট্রিক মানে হচ্ছে ধোকা দেওয়া, ধোকা দিতে আমি চাই না, ঠিক আছে? আমি কনসেপ্ট দিতে চাই, আমি মেথড দিতে চাই, এবং আমি টেকনিক দিতে চাই যে কীভাবে খুব ইজিলি এই অঙ্কগুলোকে কয়েক সেকেন্ডে হাওয়ায় সলভ করা যায়, হাওয়াতে সলভ করা হবে, মানে পেন পেপারে না, ঠিক আছে? যদি বোঝা গেছে তো আমরা তাহলে পরের প্রশ্নতে যাই, আজকের 3rd নাম্বার প্রশ্ন, ঠিক? একটু দেখবে ভালো করে। দুটি সমান গ্লাসে, যথাক্রমে 1/3 ও 1/4 ভাগ সিরাপ আছে। গ্লাস দুটি জল দ্বারা পূর্ণ করা হলো ও একটি পাত্রে মিশ্রণ দুটি ঢালা হলো। পূর্ণচ্ছেদ, বর্তমানে পাত্রে সিরাপ ও জলের অনুপাত কত? আবার বলি যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট, আবার বলছি সব না, সবারই আলাদা আলাদা আইডিয়া চলে এসছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট, কারণ আমি তো পড়াই, আমার ইনস্টিটিউটে অফলাইনেও পড়াই, হয়তো তোমাদেরকে এখন আমি দেখতে পাচ্ছি না, জিজ্ঞাসা করতে পারছি না যে কে কী মেথড ইউজ করেছো, তো আমিও পড়াই, আমিও দেখি যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট স্কুল লাইফেরই, ট্র্যাডিশনাল লাইফেরই প্রসেস বা অ্যাপ্রোচ নেয়, সেজন্য অঙ্কগুলো কঠিন হয়ে যায়, তারপর তাদের অসুবিধা হয়, ঠিক আছে? তো আমরাও যদি দেখি, আমরা সাধারণত আবার বলছি যে দুটি সমান গ্লাসে যথাক্রমে 1/3 ও 1/4 ভাগ সিরাপ আছে, যখনই দেখে নি না, তখন একটা আমাদের টেন্ডেন্সি চলে আসে, ছোটোর থেকে টেন্ডেন্সি, যেভাবে আমরা শিখে এসেছি যে মোট অংশ 1, তাই তো? ঠিক, এক অংশ তো নিশ্চয়ই কেউ কাটবে না, একদম বেস্ট টেকনিক, মানে ট্র্যাডিশনাল নিয়মে বলছি, মানে স্কুল লাইফে ওই টেকনিক ছাড়া তো আমরা নাম্বারই পেতাম না, কিন্তু এখন সেটা বেস্ট টেকনিক নয়। বেস্ট টেকনিক কি? এটাও কিন্তু যদি আমি এক অংশ ধরি তাহলে কিন্তু আবার আমাকে পেন পেপার ইউজ করতে হবে, কিন্তু আমরা পেন পেপার ইউজ করতে চাই না, বা খুব কম চাই, যাতে যদি লেখারও দরকার হয় তাহলে একটু যাতে লিখতে হয়, ঠিক আছে? এটাও উইদাউট পেন পেপারে হবে। কেমন পড়ে নি একবার? দুটি সমান গ্লাস আছে, ঠিক আছে? এটাও কিন্তু একটা বিরাট বড় ক্লু। দুটি সমান গ্লাস, যথাক্রমে 1/3 ও 1/4 ভাগ সিরাপ আছে। আচ্ছা, এখন কিন্তু 1/3 আর 1/4 অনলি সিরাপ আছে, অনলি সিরাপ, এখন কিন্তু মিশ্রণ নেই। পরে গ্লাস দুটি জল দ্বারা পূর্ণ করা হলো। এইবারে যার যতটুকু সিরাপ ছিল দুটো পাত্রতে, এবার বাকি যতটুকু অংশ ফাঁকা ছিল সেখানে জল ঢেলে দিলাম, ও একটি পাত্রে মিশ্রণ দুটি ঢালা হলো, এবং এই দুটি পাত্রের যে মিশ্রণ ছিল একটা পাত্রতে ঢেলে দিলাম, গ্লাসের মিশ্রণটি একটা পাত্রে ঢেলে দিলাম। তো এইবার জিজ্ঞাসা করছে বর্তমানে পাত্রের সিরাপ, আচ্ছা এটাও কিন্তু ইম্পর্টেন্ট, সিরাপ আর জলের অনুপাত জিজ্ঞাসা করছে, ঠিক আছে? কারণ অনুপাতের প্রশ্নতে একটু মনোযোগ দেবে, যদি পিতা পুত্রের ডিটেলস দেয় রেশিওতে, কখনো কখনো কোয়েশ্চেন পুত্র ইস টু পিতাও জিজ্ঞাসা করে, তখন আমরা ওভার এক্সাইটমেন্টে এসে পিতা পুত্রের যে উত্তর বের করি সেটাই দাগ দিয়ে দিই, ঠিক আছে? তো আমি আরেকবার রিমাইন্ডার দিচ্ছি তোমাদের জন্য যে রেশিওর কোয়েশ্চেন কিন্তু ভালোভাবে
দেখে সলভ করবে। তো চলো, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এত দূর আমার জায়গা দরকার সলভ করার জন্য, কিন্তু এখন আমি জায়গা নিচ্ছি না, যেহেতু আমরা মেন্টালি সলভ করবো। আচ্ছা, দুটি সমান ক্লাস রয়েছে, দুটি সমান ক্লাস, এক অংশ যদি না ধরি তো কী ধরবো? দুটি সমান ক্লাস রয়েছে, একটিতে 1/3 অংশ রয়েছে ও অপরটিতে 1/4 ভাগ রয়েছে না? তার মানে বেস তো অলওয়েজ ইকুয়াল হয়। বেস মানে যে ভগ্নাংশ হয়, লব বাই হর, হর তো বেস হয়, মোট কোয়ান্টিটি হয়, টোটাল ইউনিট হয়, আমরা শিখেছি। তো যদি এখানে 3 থাকে আর এখানে 4 থাকে, তো দুটি আলাদা আলাদা অংশ আছে মোট। ব্যাস, আমাদের টার্গেট দুটো এক করার আছে, সেম ইউনিট করার আছে। তো সেম ইউনিট কি করি? এলসিএম। 3 আর 4 একটু আগে বলেছিলাম না, এলসিএম। 3 আর 4 এলসিএম কত? 12। তার মানে 3কে কত করব? 3কে 12 করার জন্য কত দিয়ে গুণ করব? 4। আর 4কে 12 করার জন্য কত গুণ করব? 3। তো যখন হরে গুণ করছি 3 আর 4, উপরেও গুণ হবে, হবে না? তো তার মানে মেন্টালি হবে উপরে 4 ইউনিট হচ্ছে সিরাপ প্রথম অংশতে, মানে 12-র মধ্যে 4, টোটালের মধ্যে চলে এলো এবারে 12-র মধ্যে 4 আর 12-র মধ্যে 3, কারণ এখানে 3 দিয়ে গুণ করেছিলাম। তাহলে 12 ইউনিটের মধ্যে যদি প্রথমবারে 3 থাকে আর সেকেন্ডবারে যদি 4 থাকে, যদি এক জায়গায় মিশিয়ে দিই, তাহলে সিরাপ 7 ইউনিট হয়ে গেল। সিরাপের পেয়ে গেলাম। জল, জল এবারে 12-র মধ্যে 4, 12-র মধ্যে 4 সিরাপ, তাহলে 8 হচ্ছে জল। আবার দেখতে পাচ্ছি 12-র মধ্যে 3 সিরাপ, তার মানে 9 ইউনিট জল। তাহলে 8 ইউনিট আর 9 ইউনিট, 17 ইউনিট জল। তার মানে সিরাপ ইজ টু ওয়াটার 7:17 আনসার, উইদাউট পেন পেপার। আবার বলছি, আমি বোঝাচ্ছি বলে টাইম লাগছে, তাছাড়া প্রতিটা প্রশ্ন হাওয়া হবে 5 সেকেন্ডে। কিন্তু প্রশ্ন বুঝতে হবে, কনসেপ্ট রাখতে হবে, ক্যালকুলেশন ফাস্ট করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আমি কিন্তু এক অংশ ধরে করিনি, আমাদের যে টেকনিক সেই টেকনিক ধরে করেছি। আশা করছি অনেকে এই মেথডও ইউজ করেছো বা অন্য মেথডও ইউজ করেছো। যারা অন্য মেথড ইউজ করছো তাদের জন্য আমি বলতে চাই, যদি মনে হয় যে এটা বেস্ট মেথড তো নিশ্চয়ই গ্রহণ করতে পারো। তাছাড়া তো আরও অনেক মেথড আছে যেগুলো তোমরা আরও ইজিলি সলভ করতে পারবে। ঠিক আছে? তো আমার এটা হলো মেন্টালি। যদি কারো অসুবিধা হচ্ছে আমি তাদের জন্য বোর্ডে লিখে বোঝাচ্ছি, ঠিক আছে? শুধু তোমাদের জন্য। চলো, যদি ভালোভাবে প্র্যাকটিস করো, ম্যাক্সিমাম জিনিস ম্যাক্সিমাম মেন্টালি উত্তর হবে। এবং আমরা করি, আমাদের স্টুডেন্টসরা করে, কমেন্টে বুঝতে পেরে যাবে। যদি কমেন্ট দেখো ভালো করে, আমাদের স্টুডেন্টসদের কমেন্ট কত ফাস্ট আছে। আচ্ছা, এইবারে আমি যদি বলি যে আমি কি দেখলাম, দুটি পাত্রই সমান আছে। তো এই পাত্রতে যদি 1/3 অংশ সিরাপ থাকে আর এই পাত্রতে যদি 1/4 অংশ সিরাপ থাকে, তাহলে আমরা কি জানি, দুটো পাত্র যদি সমান থাকে তাহলে আমরা যে মেথড ইউজ করি না, এই যে লব আর হর যেটা আছে, আমরা বলি লব আর হর, এই হরটা হচ্ছে আমাদের অরিজিনাল। এইটা নিয়ে আমরা চলি, কনসেপ্ট। ম্যাক্সিমাম অঙ্ক হাওয়ায় সলভ হয়ে যায়। তাহলে হর হচ্ছে অরিজিনাল মানে বেস, মানে গ্লাসে যত জল ধারণ ক্ষমতা বা মিশ্রণ ধারণ ক্ষমতা সেটা হর ডিসাইড করে, হর। তাহলে আমি কি কনসেপ্ট লাগালাম যে 1/3 আছে আর 1/4 আছে, তাই তো? তো এই দুটো তো আলাদা আলাদা আছে এখন, 3 আর 4, যে যে অরিজিনাল কোয়ান্টিটি ধারণ ক্ষমতা, এই দুটো তো এখন আলাদা আলাদা আছে। আচ্ছা, যদি একই মানে মিশ্রণে কনভার্ট করে দিই আমি, টোটাল মানে দুটোতে সমান যদি করে দিই, তো আমার করার কি দরকার আছে? আমার করার দরকার আছে যে 3 আর 4-এর আমরা এলসিএম নিয়ে নিই। 3 4 12, তাহলে 12 3কে 12 করার জন্য কি করি আমরা? 3কে 12 করার জন্য এইভাবে লিখছি, হ্যাঁ, 3কে 12 করার জন্য কি করি না, 4 দিয়ে গুণ করি। আর যেহেতু 1/3 মানে এটাকে আমরা 1:3ও বলতে পারি না, এটা রেশিও। তার মানে রেশিওতে দুটো ইউনিট, 3টে ইউনিট যা চেঞ্জ করার আছে আমাকে সেম ইউনিট দিয়ে চেঞ্জ করতে হয়। তাহলে কী হবে? রেশিও আনচেঞ্জ থাকবে। তারপরে আমরা যা খুশি অপারেট করতে পারি। যদি রেশিওগুলো এখানে 4 দ্বারা গুণ করলাম, উপরে করলাম না, তাহলে কিন্তু রেশিওগুলো চেঞ্জ হয়ে যাবে। তো বলার বক্তব্য, 3-এর সঙ্গে যদি 4 গুণ করে 12 হয়, তাহলে 1-এর সঙ্গেও 4 গুণ করব।
আর 4-এর সঙ্গে যদি 3 গুণ করে 12 হয় তাহলে উপরের ইউনিটের সঙ্গেও 3 গুণ করব। এবারে 3 আর 4 কেন গুণ করলাম আবার বলছি, 3 আর 4-এর এলসিএম নিয়ে নিলাম। এলসিএমটা কি, দুটো ইকুয়ালি কেটে যাবে আর ইকুয়াল ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে। তো যদি এবারে দেখি এটা কি ছিল, শুধু সিরাপ ছিল, এবারে সিরাপের পরিমাণ কি হলো 4/12 আর 3/12, এই যে 12 কনভার্ট করতে পেরেছি টোটাল। তো টোটাল একই হয়ে গেল, দুটো গ্লাসের পরিমাণ সমান হয়ে গেল না। এবার যদি বলি 12 ইউনিটের মধ্যে 4 ইউনিট সিরাপ আছে আর 12 ইউনিটের মধ্যে যদি 3 ইউনিট সিরাপ থাকে তাহলে এই দুটো মিশ্রণ আবার একটা বড় পাত্রতে ঢালা হয়েছে। তাহলে এইখানে যদি সিরাপ বলি তাহলে 4 + 3, এই 4 ইউনিট আর 3 ইউনিট সিরাপ চলে এলো এদিকে। আর যদি বলি ওয়াটার, তাহলে আমি কি দেখলাম 12-র মধ্যে 4 ইউনিট রয়েছে সিরাপ, টোটাল 12 ইউনিট, তার মধ্যে 4 ইউনিট সিরাপ। তো বাকি যে অংশটা পড়ে আছে 8 ইউনিট, সেটা কে, সিরাপের সঙ্গে যা মিক্স করেছি জল। তার মানে এই ক্ষেত্রে জল রয়েছে 8 ইউনিট। আর এইবারে বলবো এইদিকে 12-র মধ্যে 3 হচ্ছে সিরাপ, তো নিশ্চয়ই বাকি 9 ইউনিট আমরা ওয়াটার বলবো, এদের রেশিও। তো 7:17 আনসার। আবার বলছি, এটা করার জন্য কি লেখার দরকার ছিল? দরকার ছিল না, খুব ইজিলি। 3 আর 4, তো 3 আর 4-এর এলসিএম 12। তো 3-কে 12 কীভাবে করবো, 4 দ্বারা গুণ করে। তো জাস্ট এইটুকু দেখার ছিল, এইটা 12 তো আমার হয়ে গেল এলসিএম, এইটুকু দেখার ছিল যে 12 করার জন্য 4, তার মানে উপরে 4, তো সিরাপ 4 হয়ে গেল প্রথমে। আচ্ছা, 12-র মধ্যে 3 উপরে সিরাপ, তার মানে 3 আর 4-এ 12 হয়ে গেল, মানে 4 আর 3-এ 7 হয়ে গেল সিরাপ। আর দেখলাম 12-র মধ্যে 4 ইউনিট আছে সিরাপ, তাহলে 8 ইউনিট জল। আর এখানে 12 ইউনিটের মধ্যে 3 ইউনিট আছে সিরাপ, তো 9 ইউনিট জল, তাহলে 9 আর 8-এর 17 ইউনিট জল। তার মানে সিরাপ ইজ টু ওয়াটার 7:17 আনসার। কারো অসুবিধা আছে? এবং আমি আবার বলছি, এই টাইপেরই প্রশ্নগুলো কালেক্ট করেছি আজকে বেশিরভাগ। বুঝতে পারছো হয়তো যে ফ্র্যাকশনের অঙ্ক আমার কালেকশন রয়েছে আজকে, কারণ আমি মনে করি, আমি তো পড়াই, আবার বলছি, ম্যাক্সিমাম জন ফ্র্যাকশনের অঙ্ক দেখলে ভয় পায়, এবং আজকে আমি তাদের এই ভয়টা কাটানোর জন্য এসেছি। এবং আমি যখনই কনসেপ্ট ক্লাস শুরু করব তখন তো টোটাল ভয় কেটে যাবে। অঙ্কে ভয় আর নয়, শুধু আমাদের বলার কথা নয়, আবার বলছি, এটা প্রুফ আমাদের ইনস্টিটিউটে এবং আমাদের স্টুডেন্টসদেরই কথা, এবং সেই কথাটি আমি আমাদের ট্যাগলাইন হিসেবে রেখেছি। যা যা ট্যাগলাইন আছে, আবার বলছি, অঙ্কে ভয় আর নয়, স্টুডেন্টসদের প্রুফ। 0 to hero in competitive examinations প্রুফ আছে আমার কাছে। আমি হয়তো অ্যাড করি না অন্যদের মতো, কিন্তু আমার স্টুডেন্টসরাই আমার অ্যাড, ঠিক আছে, আমার প্রয়োজনও হয় না। এবং যেটা আরেকটা লিখছি, বিকেম এক্সেপশনাল, এটাও 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি ব্যাংকে বাৎসরিক 5% সরল সুদের হারে $2400 জমা রাখলেন। পূর্ণচ্ছেদ, ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? এইবার আমার এই প্রশ্নটি তাদের জন্য যারা এখনো সলভ করতে পারেনি, বা সুদ কষার অঙ্ক দেখলে তাদের ভয় লাগে। তো আমরা আবার বলছি, একটু আগে বললাম, এসআই এবং সিআই আমাদের ম্যাজিক্যাল টপিক এই সেন্সে যে আমরা বেশিরভাগ উত্তরই, বেশিরভাগ এসআই হোক বা সিআই হোক, মেন্টালি দিই, পেন পেপার ছাড়া, শুধুমাত্র একটু দেখে, সেই জন্য ম্যাজিক্যাল টপিক।
যখন আমি শুরু করব তখন বুঝতে পারবে, এবং আশা করি আমার যারা স্টুডেন্টস রয়েছে তারা বুঝতে পারছো। ঠিক আছে, তো চলো এটার উত্তর দেখে নিই। আবার বলছি, কোনো পেন পেপারের দরকার নেই। আশা করি অনেকে তো এইভাবেই সলভ করেই নিয়েছো, যারা পারোনি তাদের জন্য বলছি। আবার বলছি, এখানে এসআই যে আমরা বের করি PRT/100, তারপরে এখানে টাইম জিজ্ঞাসা করছে, তো এসআই ইন্টু 100/P ইন্টু আর কোনো দরকার নেই। আমরা ফর্মুলা ইউজ করি না, কোনো অঙ্কতেই ইউজ করি না। ঠিক আছে, না এসআই না সিআই, আমরা আবার বলছি মেথডে করি, কনসেপ্টে। তো কোশ্চেনটা একবার পড়ছি, তারপরে আমরা উত্তর বলছি। এক ব্যক্তি বাৎসরিক, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এসআই ডিপেন্ড করছে রেটের ওপর। রেট যদি তোমরা বুঝতে পেরে গেছো তাহলে কোশ্চেন হাওয়াই সলভ হবে। বাৎসরিক রেট মানে 5% এক বছরে দেবে ব্যাংক। যে টাকা রিটার্ন দেবে, এক বছর রিটার্ন দেবে পার্সেন্টেজে 5%। ঠিক, সরল সুদের হারে 2400 টাকা জমা রাখলেন, মানে আমি রাখছি 2400 টাকা, 5% আমার সাথে শর্ত হয়েছে ব্যাংকের। ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? এবার এই টাকাটি 3000 টাকা হবে, মানে আলাদা কোনো অ্যামাউন্ট নয়, ওই 2400 টাকাটি 3000 টাকা হবে, তারপর আমি কোনো একটা জিনিস ক্রয় করব। ঠিক আছে, তো তার মানে 2400 টাকার থেকে 3000 টাকা যদি হয়, তো নিশ্চয়ই আমাকে ব্যাংক থেকে আরও 600 টাকা এক্সট্রা নিতে হবে অ্যাজ ইন্টারেস্ট, মানে ব্যাংক আমাকে পেমেন্ট করবে ওই 2400 টাকা রাখার জন্য। তাহলে আমি কত টাকা এক্সট্রা পাচ্ছি? 600 টাকা। ব্যাস, কোনো এসআই ইন্টু 100 আর পে ইন্টু আর বা আরও কিছু করার দরকার নেই। তাহলে কি পাচ্ছি? 600 রুপিস এক্সট্রা পাচ্ছি। এটা দুটো পদ্ধতি আছে বের করার। কি পদ্ধতি? 5% আমাকে রিটার্ন দেবে ব্যাংক। ঠিক আছে, 5% রিটার্ন দেবে, মানে প্রতি বছর আমার ক্যাপিটালের উপর যে টাকা আমি ইনভেস্ট করেছি। তার মানে যদি 5%ই আমি রিটার্ন পাই, @ 5% যদি আমি রিটার্ন পাই, তাহলে আমি প্রতি বছর কত টাকা করে রিটার্ন পেতে পারি? তো প্রতি বছর 2400 টাকা। আমরা জানি, আমরা আগের দিনও ক্লাসে আলোচনা করেছি, ক্যাপিটাল বা সাম বা প্রিন্সিপাল বা আসল অলওয়েজ 100% হয়। তো যদি 2400 টাকা 100% হয়, তাহলে 240 টাকা হচ্ছে 10%। তো 240 টাকা যদি 10% হয়, তার হাফ, অর্ধেক, 10-এর হাফ 5, আর 240-এর অর্ধেক 120। তাহলে 120 টাকা করে আমি প্রতি বছর পাবো। মানে ব্যাংকের সাথে আমার যা চুক্তি হয়েছে 5% রেট, তো প্রতি বছর 120 টাকা করে পাবো। তো 600 টাকা কত বছরে জমবে আমার? তাহলে 600 / 12, আরে 0 কেটে দাও, 5 12 60, 5 বছর উত্তর। 5 ইয়ারে হবে, এবং অনেকেই করেছে। ভেরি ভেরি গুড, ভেরি গুড। এটা হলো ফার্স্ট মেথড, এখনও শেষ হয়নি। সেকেন্ড মেথডটাও দেখে নাও, কাজে লাগবে। ঠিক আছে, 2400 টাকা 3000 টাকা হবে, আমি রিটার্ন পাচ্ছি 600 টাকা। তো তার মানে ওভারঅল আমি কত রিটার্ন পেলাম? ওভারঅল পার্সেন্টেজে কত রিটার্ন পেলাম? তো দেখবে কত রিটার্ন পেয়েছি। এটা হচ্ছে 100%, তাহলে 10% তো আমি পেয়েছি, 240 টাকা তো আমি পেয়েছি, মানে 600 টাকাটা পার্সেন্টেজে বের করছি। তো 240 তো পেয়েছি, সেটা হচ্ছে 10%, হচ্ছে না 10%? আচ্ছা, এরপরেও যদি আরও আমি 240 টাকা করি, তাহলে আরও 10% পাবো। আচ্ছা, এগুলো কিন্তু মেন্টালি হবে। ঠিক আছে, অনেকে বলবে এটা অনেক টাইম যাবে, আমি বোঝানোর জন্য বলছি। এইভাবে যদি হাত রেখে দিই, 240 টাকা যদি 10%, তো এর ডবল হচ্ছে 480, তাহলে 20% হলো। আর 480 থেকে 600 টাকার ডিফারেন্স কত? 120। তাহলে 480 হচ্ছে 20%, আর 120 240-এর অর্ধেক 5%, তাহলে টোটাল আমি 25% পেয়েছি না রিটার্ন। তাহলে ব্যাংক আমাকে বলেছে দেবে 5% পার ইয়ার, কিন্তু আমি ওভারঅল 600 টাকা রিটার্ন পেয়েছি, সেটা হচ্ছে 25% রিটার্ন। তাহলে 5% করে আমি পেয়েছি প্রতি বছর, তারপরে নিশ্চয়ই 25% হয়েছে। তো 5% করে পেলে 25% কত বছরে পাবো, কতবারে পাবো? 5 বারে, 5 বছর আনসার। তার মানে এটা বলার চেষ্টা করছিলাম যে এটা 20% হলো, আরও যদি 120 টাকা দিই তাহলে 5%, মানে টোটাল এইখানে 600 টাকা, আর এখানে 25% ওভারঅল রিটার্ন। তাহলে 600 টাকা যদি 25% ওভারঅল রিটার্ন হয়, ব্যাংক বলেছে 5% করে রেট দেবো, তাহলে 5, তাহলে 5 ইয়ারে আমার টোটাল রিটার্ন হবে। দু রকম পদ্ধতিতে আমরা বার করতে পারি,
সেজন্য বলছি এটা আমাদের আরও অনেক মেথড আছে SICI, যেগুলো তোমরা পেন পেপার ইউজ করো, উইদাউট পেন পেপার ইউজ করি মেন্টালি। যারা আবার বলছি আমার স্টুডেন্ট তারা জানে, কিন্তু যারা আমার জাস্ট ভিউয়ার আজকেরই ক্লাস জয়েন করেছে তাদের হয়তো আমার এই কথাগুলো একটু হলেও অসুবিধায় ফেলাবে, তাদেরকে লাগবে, কিন্তু আমি কন্টিনিউ ক্লাস আসবো না, তখন তাদের আমার এই কথাগুলো বিশ্বাসযোগ্য হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নতে যাই। আশা করছি বোঝা গেছে। আমি শুধুমাত্র তোমাদের জন্যই পেন পেপার ইউজ করেছি, আবার বলছি, এবং শুধু SI না, আবার বলছি শুধু SI না, CIতেও আমরা উইদাউট পেন পেপার সলভ করি, আগের থেকেই বলে রাখছি। ঠিক আছে, যখন ক্লাস দেব 5 নম্বর প্রশ্ন, খুবই ফেমাস প্রশ্ন, খুবই ইজি প্রশ্ন, কিন্তু অনেকেই এই টাইপের প্রশ্ন করতে অসুবিধা বোধ করে, সেই জন্য তাদের জন্য আমি নিয়ে এসেছি, এবং এটার উত্তর তো ম্যাক্সিমাম জনই ঝড়ের গতিতে দেবে আমি আশা করছি। পরপর 5টি বিজোড় সংখ্যার গড় হলো 15 পূর্ণচ্ছেদ। কোশ্চেন বলেছে সবচেয়ে বড় এবং ছোট সংখ্যা দুটির পার্থক্য কত? এই টাইপের প্রশ্ন বিভিন্নভাবে দেয় পরীক্ষাতে। ঠিক আছে, তো আমি এইভাবে রিপ্রেজেন্ট করেছি প্রশ্নটিকে। এটা যদি বুঝতে পেরে যাও, সব কোশ্চেন পার হয়ে যাবে কয়েক সেকেন্ডে, 1-2 সেকেন্ডে। ঠিক আছে, চলো বেস্ট মেথড, এবং সেটা সম্পূর্ণ আমার দিক দিয়ে, কারণ এখানেও কন্ট্রোভার্সি চলে আসে যে এর থেকেও আরও ইজি মেথড আছে, নিশ্চয়ই আছে। কারণ অ্যারিথমেটিক হচ্ছে ওয়ে অফ থিঙ্কিং, যার যেরকম থিঙ্কিং থাকবে, যে যত ভালো চিন্তা করতে পারবে, সে তত তাড়াতাড়ি তত ইজি মেথডে করতে পারবে। ঠিক আছে, টোটালি আমার মতে যেটা বেস্ট মেথড। আবার বলছি, এখানে কোনো পেন পেপার লাগবে না, কোনো X ধরা দরকার নেই, কোনো Y ধরা দরকার নেই, উইদিন 2 সেকেন্ডে উত্তর হবে, 2 সেকেন্ডে। এবার 2 সেকেন্ডে উত্তর করার জন্য কনসেপ্টও চাই, ফর্মুলা থাকলে কিন্তু হবে না। অনেকে আবার বলছি যারা ফর্মুলা প্রেমী, তারা কিন্তু আজ থেকেই ফর্মুলাগুলো ছেড়ে দাও, ওই বইগুলো ছেড়ে দাও যেগুলো ফর্মুলা বেসড। হ্যাঁ, ওই কোয়েশ্চেনগুলো নাও যেগুলো প্র্যাকটিসে লাগবে, কিন্তু উইদাউট ফর্মুলা, তাহলেই সাকসেস পাবে, তাছাড়া সাকসেস পাবে না। অনেকে রয়েছেন যারা বই বিক্রি করতে চাইছেন, অনেক রকম অ্যাড দিয়ে, উপরে অনেক রকম পেপার অ্যাড দিয়ে বইগুলো বিক্রি করে দিচ্ছেন, তারপর কি তোমরা ওই বই থেকে কোনো লাভ বা উপকার পাচ্ছ? এবং তাদেরকে কমপ্লেনও করতে পারবে না। ঠিক আছে, তো চলো ঠিক আছে, দেখি এটার বেস্ট মেথড কি। পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15। ঠিক, এবারে কিছুই জিজ্ঞাসা করতে পারে, সবচেয়ে বড় সংখ্যা কি, সবচেয়ে ছোট সংখ্যা কি, সবচেয়ে বড় সংখ্যার পার্থক্য কি, এখানে জিজ্ঞাসা করেছে। এটাও দিতে পারে সবচেয়ে বড় সংখ্যা ছোট সংখ্যার যোগফল কি, সবচেয়ে বড় সংখ্যার ছোট সংখ্যার গুণফল কি। যদি সবচেয়ে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করা হয় তো কত উত্তর আসবে, হবে কি না? তো যদি আমরা এই ইনফরমেশন থেকে কোশ্চেন ফ্রেম করি, তাহলে আমাদেরকে বড় সংখ্যা আর ছোট সংখ্যা বের করতেই হবে কি না? তো বড় সংখ্যা আর ছোট সংখ্যা ফটাক সে উত্তর বার হবে। বিজোড় সংখ্যা না, বিজোড় সংখ্যা 5টি সংখ্যার এভারেজ 15, সবচেয়ে বড় সংখ্যা +4 19, সবচেয়ে ছোট সংখ্যা -4 11, দুটোর ডিফারেন্স 8, আনসার 8 কীভাবে এলো? ঠিক আছে, এটা আমি একটু বলতে চাই। তার আগে আমি একটা ডিটেলস দিতে চাই, যে ঠিক আছে, এই সংখ্যাগুলো আছে, যদি বলি এদের এভারেজ কি, 3 5 7 9 11। কারণ আমি কিন্তু আবার বলছি, আমি যখনই কোনো ক্লাস করাই আমার নজরে সেই থাকে যার বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে, মানে একদম 0 লেভেল থেকে আমি ক্লাস করাই, যে কোনো ক্লাস। তো আমি প্রতিটা কোশ্চেনে সেইভাবেই করব। যারা এখনও পর্যন্ত অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেছে তাদের জন্য বলছি একটু ওয়েট করো। তো আমি এটা বোঝাতে চাই যাদের অসুবিধা হচ্ছে বুঝতে। তাহলে 3 5 7 9 11 এদের এভারেজ কত? আমাদের নিয়ম থাকে যে এভারেজ মানে সংখ্যাগুলোর যোগফল, যতগুলো সংখ্যা থাকে ডিভাইড। নিশ্চয়ই
কম্পিউটার এইভাবেই কাজ করে, কিন্তু আমরা আর এই নিয়মে কাজ করি না। যেমনই কোশ্চেন থাক এভারেজের, যেমনই কোশ্চেন থাক, এই মেথডে আর কাজ করি না। আচ্ছা একবার দেখে নি কী হচ্ছে, তারপরে না একবার দেখে নি কী হচ্ছে। আচ্ছা যোগ করব, তারপর 5 দ্বারা ডিভাইড। আচ্ছা যোগও শিখতে হবে আমার কাছে, এটাও বলে রাখছি। অনেকে তো অনেক বড় ইনস্টিটিউটে পড়ে, আমার স্টুডেন্টরাও তাদের সাথে পরিচয় রয়েছে। একদিন আমার স্টুডেন্ট, নাম করছি না, বলছে যে দাদা তুমি যে ছোট ছোট জিনিসগুলো শিখিয়েছো না, গুণ যোগ ভাগ, সেইগুলো ওদেরকে জিজ্ঞাসা করছি, তো সেইগুলো পারছে না। ওরাও এবারে আমাকে জিজ্ঞাসা করছে যে কীভাবে হলো বল রে। তো এই ছোট ছোট জিনিসগুলো থেকেই কিন্তু সাকসেস হবে, কোনো বড় জিনিস করে সাকসেস হয় না। ছোট ছোট জিনিস যখনই জমা হবে না, তখনই একদিন সাকসেস হবে। ঠিক, তো যোগও শিখতে হবে। কীভাবে যোগ, এরকম না কীরকম এরকম করে দিলাম। আমি নাম্বারগুলো ইজি বানাবো, আমার অ্যাকর্ডিংলি ফেভারেবল জোন বানাবো। যেমন আমি দেখে নিলাম 11 আর 9 20, 7 3 10, এইখানে দেখবো, এরকম না 7 5 12, এরকম ইজি করব। এবার অনেকের মনে হবে এইটা করে কী লাভ হলো, আমি তো ডাইরেক্ট করেও দিতে পারতাম। এটা তো ইজি ছিল, ঠিক আছে, কিন্তু কখনো এমনও ডিজিট আসবে না, পরপর যদি যোগ করি না কনফিউজড হব, অসুবিধা হবে, তখন আমাকে বাধ্য হয়ে লিখতে হবে। কিন্তু এটা একটা ওয়ে অফ সলভিং প্রসেস, বলছি যে যোগ কীভাবে করি, আমি ইজি নাম্বার তৈরি করি। যেমন 11 আর 9 20 হয়ে গেল না, দরকার আছে লেখার। আচ্ছা 7 5 12 করতে পারতাম, কিন্তু দেখলাম 7 আর 3 10, তাহলে 20 অলরেডি ছিল, 10 30, আর এই 5 35, তার মানে 35/5 কত আসছে, 5 7 35 আসছে না। তো এদের যদি আমি এভারেজ বলি, তাহলে এভারেজ কত আসছে, 7 3 5 7 9 11, এদের এভারেজ 7 না, এলো একটু আগে। তো তার মানে আমি বলার চেষ্টা করছি, যদি কনজিকিউটিভ টার্মের থাকে, পরপর কোনো সংখ্যা থাকে, জোড় থাক বিজোড় থাক, এবং পরপর যে প্রকৃত সংখ্যা থাক, পরপর সংখ্যা, যদি অড নাম্বার অফ টার্ম থাকে, এখানে 5 আছে 5, তো গড় সেই মিডিল নাম্বারটি হয়। গড় যদি বলো না, মিডিল নাম্বারটি, এই যে মিডিল নাম্বারটি হলো। অড নাম্বার অফ টার্ম আছে 1 2 3 4 5, তাহলে মাঝেরটাই অলওয়েজ এভারেজ হয়। আবার বলছি, যদি টার্মগুলো কনজিকিউটিভ থাকে পরপর, এবারে এখানে 5, এখানে 3, এখানে 18, এখানে 17, তাহলে কিন্তু হয় না, ঠিক আছে। এইবার যদি আমি দেখে নিই যে 7 আছে, মাঝে 7 আছে, তো সবচেয়ে বড় সংখ্যা কি? অনেকে কি করে, এভাবে দেখে 7 আর 2 9, 7 2 9, আরও 2 যোগ করি 11, অনেকে এটাও মুখস্থ করে, ভাবে ইজি আছে তো। কিন্তু না, অড নাম্বার আর ইভেন নাম্বারের ফিচার্স কি আছে, বৈশিষ্ট্য কি, একটা ছেড়ে ছেড়ে থাকে না। যদি অড নাম্বার বলি 1, তারপরে কিন্তু 3 আছে, তারপর কিন্তু 5 আছে, তারপর 7 আছে, মানে 2 2 এর গ্যাপ আছে না, 1 3, যদি দেখি +2 হচ্ছে কি না। তো এই সেন্সে আমি দেখলাম, যদি 7 গড় হয়, মাঝে থাকে 5টা সংখ্যার, তাহলে এইখানে কে থাকবে, তো দুটো ঘর আছে, তো 2 2 4 যোগ করবো না, 7 আর 4 11। আর যদি 7 এইখানে থাকে, যদি নিচের দিকে যায়, কমের দিকে, তো দুটো ঘর আছে, 2 2 এর ডিফারেন্স আছে, তো 2 2 4 ডিফারেন্স, 4 কম করে দেবো, তো 7 - 4 3। এবারে যা খুশি জিজ্ঞাসা করুক, আমি খুবই ইজিলি বলে দিতে পারবো কি না। তো আমিও এইখানে এই মেথডে ইউজ করেছি, এই কনসেপ্ট, যে যদি অড নাম্বার অফ ফিগার থাকে, তাহলে মাঝেরটি এভারেজ হয়। এবার অনেকের কোয়েশ্চেন হবে, যদি ইভেন নাম্বারের থাকে, তাহলে আমরা ইভেন নাম্বারও খুবই ইজিলি উইথআউট পেন পেপার বের করি। যেদিন এভারেজের কনসেপ্ট করবো, সেদিন বুঝতে পারবে, ঠিক আছে। আজ অলরেডি অনেক টাইম হয়ে গেছে, আমার অনেক কোয়েশ্চেনও করানোর বাকি আছে। তার মানে আমি এটা দেখলাম 15 এভারেজ, তো মাঝে 15 আছে, ডান দিকে দুটো আছে, বাঁ দিকে দুটো আছে, লেখার দরকারই নেই যদি বুঝতে পেরে যাও। জিজ্ঞাসা করেছে বড় সংখ্যার ছোট সংখ্যার পার্থক্য কি, তো দুটো সংখ্যা মানে 2 2 এর গ্যাপ হবে কি না, তো 4 আরও বেড়ে যাবে, কারণ বেশির দিকে যাব, তাহলে 15 আর 4 আর এখানেও দেখতে পাচ্ছি দুটো গ্যাপ 2, তো 2 2 এর গ্যাপ এদিকে কমবে, তার মানে 15 আর 4 11, তাহলে এই ক্ষেত্রে 19 আর 11 ডিফারেন্স কত, 8। 19 আর 11 ডিফারেন্স কত, ইম্পর্টেন্ট, কারণ একটু পরে বুঝতে পারবে, একটু আলাদা টাইপের, আমরা যে টাইপের প্রশ্ন করি তার থেকে একটু আলাদা টাইপের জিজ্ঞাসা করা হয়েছে। তো একবার দেখে নেবে কোশ্চেন নাম্বার 6। একটি খাদ্য ভাণ্ডারে 1800 জন লোকের 10 সপ্তাহের
খাদ্য মজুত ছিল, পূর্ণচ্ছেদ, যদি প্রত্যেকে 1/10 অংশ খাদ্য কম খায়, কমা তবে কতজন লোকের ওই খাদ্য 20 সপ্তাহ চলবে। এটা হচ্ছে প্রশ্ন, আশা করি বুঝতে পেরেছো। একটা একটু আলাদা টাইপের আছে, মানে যে টাইপের সাধারণত আমরা করে থাকি তার থেকে একটু আলাদা। কি করাচ্ছিল, একটি খাদ্য ভাণ্ডারে 1800 জন লোকের, এবং এটা আলাদা অঙ্ক এই জন্যই বললাম, খাদ্য ভাণ্ডারে তো অনেক অঙ্ক করেছো যে এতজনের মজুদ ছিল, এতজন চলে গেল বা এতজন আবার চলে এলো, ওইটাও ইম্পর্ট্যান্ট টাইপ। এইটা আলাদা টাইপ ক্রিয়েট করেছে পরীক্ষাতে, তো সবই জানার দরকার আছে। 1800 জন লোকের 10 সপ্তাহের খাদ্য মজুদ ছিল, মানে 1800 জন লোকের 10 সপ্তাহের খাদ্য মজুদ ছিল। এটা ফার্স্ট ইনফরমেশন। দ্বিতীয় ইনফরমেশন, যদি প্রত্যেকে 1/10 অংশ, ব্যাস এইটা ছিল আমাদের কি পয়েন্ট। 1/10 একটু আগেই বলেছি আমি, আজকে আমার টোটাল অঙ্ক ফ্র্যাকশন নিয়ে আছে ম্যাক্সিমাম, যাদের অসুবিধা হয় তাদের সলভ করার জন্য ইজিলি, যাতে তাদের ভয়টা অ্যাটলিস্ট কেটে যায়। তারপরে তো আমি কনসেপ্ট নিয়ে আসবই, তখন বুঝতে পারবে। তাহলে 1/10 আমাদের টার্গেট, ব্যাস আর কিছু না। তাহলে প্রত্যেকে 1/10 অংশ খাদ্য কম খায়। তাহলে বলেছে তবে কতজন লোকের ওই খাদ্য 20 সপ্তাহ চলবে, 20 সপ্তাহ চলবে। ঠিক আছে, যদি দেখি 1800 জন লোক 10 সপ্তাহে খাচ্ছে কোনো একটা খাবার, আবার ওই খাবারই যদি 1/10 অংশ কম করে খায় আর যদি 20 সপ্তাহ চলে, তো তার মানে আমি যদি তোমাদেরকে বলি যে 1810 10 9 20, হ্যাঁ, 3টে 10-এর গুণফল কত হয়? 3টে 10-এর গুণফল 10-এর কিউব কত হয়? 10-এর কিউব উত্তর, 10-এর কিউব উত্তর 1000 জন খাবে, 1000 জন খাবে উইদাউট পেন পেপার। যদি কনসেপ্ট বুঝতে পেরে গেছো, এতক্ষণ ধরে আমি যা বলার চেষ্টা করছি, যদি বুঝতে পেরে গেছো, এটা 1000 জন খুবই এরকম করে আসবে। এবার আমি কি দেখলাম সেইটা একবার ডিসকাস করে দিচ্ছি, কারো অসুবিধা আছে? আমি কি দেখলাম উইদাউট পেন পেপার। আবার বলছি, আমার যখনই ফ্র্যাকশন আসবে, এটা অন্যদের কাছে হয়তো কমপ্লিকেটেড হয়ে গেল, কঠিন হয়ে গেল, কিন্তু আমাদের কাছে কঠিন নয়, ইজি হয়ে গেল, ইজি করে দিল অঙ্ক, আরও ইজি করে দিল। তাহলে এটা আমি কি দেখেছি দেখো, আমি 10-এর কিউব কেন বললাম, 10-এর কিউব কেন বললাম, আমি একবার এরকম করে বোঝাচ্ছি, আমি যেভাবে দেখেছি, কারণ অনেকেই বলবে যে ওটা লিখে বুঝতে পারলাম, এইভাবে বোঝাচ্ছি, আর তারপরে আমি লিখেও বলবো যে আমি কি দেখতে পেলাম। তাহলে 1800 জনের 10 সপ্তাহের খাদ্য তো মজুদ ছিল, 1800 × 10 তো হবে ইউনিট। আর পরে বলেছে যে এইবার যদি আগে যতজন মেম্বার ছিলেন যে খাবার খেতেন তার কিছু অংশ খাবার কম খাবেন, তাই তো? এইখানে আমাদের ধরে নেওয়া ছিল, আগে যদি 10 ইউনিট করে খাবার খাচ্ছিল, আগে যদি এখানে 10 ইউনিটের খাবার খাচ্ছিল, এখন কি 10-এর সাপেক্ষে 1 কম খাচ্ছে। এই যে বলেছে না, প্রত্যেকে 1/10 অংশ খাদ্য কম খাচ্ছে। তো আমরা কি জানি, যারা স্টুডেন্ট, আমার রেজাল্ট থাকে না উপরে আর নিচে অরিজিনাল বা বেস, একটু আগেই আলোচনা করলাম। তো যদি আগে কেউ 10 ইউনিট খাবার খাচ্ছিল, এখন সে 9 ইউনিট খাবার খাচ্ছে, তাহলে 1800 × 10 × 10 মানে 1800 × 10 সপ্তাহ × 10 ইউনিট খাবার আমি ধরে নিলাম এইখান থেকে, সমান ওইদিকে কি হবে না, কতজন লোক 20 সপ্তাহের খাবার খাবে, 20 সপ্তাহের খাবার, আর তারা 1 ইউনিট খাবার কম খাবে, তো 9। তার মানে এদিকে কত আসছে, 20 × 9 মানে 180, আর 180কে যখন আমরা 1800কে কাটছি, তখন এখানে 10-এ কাটছে না, 10, তাহলে 10 × 10 × 10, সেই জন্য বললাম 10-এর কিউব কত হয়,
1000, তার মানে 1000 জন কারেক্ট উত্তর। এটা ছিল মেন্টালি। এবারে এখনও অনেকের অসুবিধা হচ্ছে বোঝার, তো আমি তাদের জন্য বলছি, লিখে শুধু তাদের জন্য আমি লিখব, ঠিক আছে? আচ্ছা, এই লাইনটি আমি শুধু মুছে দিচ্ছি, ঠিক আছে? একটি খাদ্য ভাণ্ডারে 1800 জন লোকের, তারপর থেকে আমি বলছি 1800 জন লোক ছিলেন, ঠিক আছে? এইখান থেকে আমি তোমাদের জন্য লিখে বোঝাচ্ছি যে আমি কিভাবে দেখলাম 10 এর কিউব। তোমরাও দেখতে পাবে, আবার বলছি তোমরাও দেখতে পাবে যদি প্র্যাকটিস করো, ঠিক? তো আমি দেখলাম যে টোটাল তো আগে 1800 জন ছিল এবং তাদের খাবার মজুদ ছিল 10 সপ্তাহের, তো এটা তো গুণ হবে। যারা টাইম অ্যান্ড ওয়ার্ক করেছো, M1D1 মেথড মনে পড়ছে? এটা M1D1 মেথডে সলভ হবে। তাহলে আমরা কি জানি, 1800 মেম্বার, 10 সপ্তাহের খাবার ছিল, এটা মেম্বার, আর এটা হচ্ছে আমরা টাইম ধরে নিচ্ছি উইক। মেন যেটা জিনিস ছিল এইটা ছিল, এইখানে অনেকে ট্যাকেল করতে পারে না, এখানে অসুবিধা হয়, অপারেট করতে পারে না, সেই জন্যই অঙ্ক ভয় লাগে। এবং আমি আবার বলছি, এই কারণেই আমি আজকে এই ফ্র্যাকশনের অঙ্ক বেশি তুলে নিয়ে এসেছি, যাতে দেখবে যে আমাদের ওয়ে অফ সলভ কী। এছাড়াও বাকি যে পরীক্ষার যে কোশ্চেনগুলো থাকে না, সেইগুলো আমরা আরও ইজিলি সলভ করি অন্যদের তুলনায়, ঠিক? তো এখানে কী দেখার ছিল যে আগে যত খাচ্ছিল তার 1/10 অংশ এখন কম খাচ্ছে। তো আমরা ফ্র্যাকশনকে এইভাবে দেখি, ফ্র্যাকশন নিচে আমরা কি জানি, বেস থাকে বা অরিজিনাল থাকে, অরিজিনাল। তাহলে অরিজিনাল যদি আগে আমি 10 ইউনিট ধরে নিচ্ছি, আগে যদি আমি 10 ইউনিট খাচ্ছিলাম, তাহলে ওপরে কি থাকে, রেজাল্ট থাকে। তাহলে 10-এর সাপেক্ষে 1 রেজাল্ট, মানে আগে যদি 10 ইউনিট খাবার খাচ্ছিলাম, তো এখন কম খাচ্ছি বলে যে কম খাই, তাহলে 1 ইউনিট কম খাচ্ছি এখন। আর ওইভাবে যদি খেতে থাকি, যদি 20 সপ্তাহ আমাকে ওই খাদ্যটি চালাতে হয়, তাহলে কতজন মেম্বার ওই খাবারটি খেতে পারবেন 20 সপ্তাহে? তার মানে এখানে আমি কি বললাম যে 1800 মেম্বার 10 সপ্তাহ খাবার খায়, বেস খাবার যদি ধরি 10 ইউনিট করে, এটা ইউনিট। এবার এইটারই সমান হবে যে কতজন মেম্বার এখানে আছে না, যেমন এখানে মেম্বার আছে 1800, জিজ্ঞাসা করছে কতজন মেম্বার তারা এই যে টাইম 20 সপ্তাহে খাবে, তাহলে 20 সপ্তাহে খাবে এবং তাদের ইউনিট কত খাবারের, একটু আগে বললাম যদি 1/10 হয়, তো আগে যদি কেউ 10 ইউনিট খাচ্ছিল, 10টা রুটি খাচ্ছিল, এখন সে 10-এর সাপেক্ষে একটা রুটি কম খাবে, তাহলে এখন 9টা করে রুটি খাবে। তার মানে এই গ্রুপটি 9টা করে রুটি খাবে। এবার কতদিন চলবে? এইটা করার জন্য কি কোনো পেন পেপারের দরকার আছে? আছে দরকার? আমি এইভাবেই দেখলাম, এটা তো 9 আর 20 আমি তো হিসাব করে নিয়েছিলাম, 180 হয় না, গুণ করে 180, তাহলে 180কে তো এখানে আমি আরামসে 10 করে দিলাম, কেটে দিলাম 0 0 আর 1, তাহলে এইভাবে 10 × 10 × 10 মানে 10-এর কিউব হবে কি না? বা আমি একবার লিখে 3টে 0 লিখে দেবো, তাহলে 1000 জন খাবে। আশা করি বোঝা গেছে। আমি তাহলে প্রশ্ন হচ্ছে, এটা একটা ফেমাস টাইপের অঙ্ক, টাকায় 12টি করে কমলা লেবু, কোশ্চেন দেখেই বুঝতে পেরে যাবে যারা পরীক্ষা দেয়, কমলা লেবু বিক্রয় করলে 4% ক্ষতি হয় এবং অনেকের তো টাকায় কটি করে বিক্রয় করলে 44% লাভ হবে। আবার এটা আমাদের একটা ফেমাস টাইপের অঙ্ক, আবার বলছি কি টাইপ, এই যে টাকায়, এই শব্দটি যদি আমরা পেয়ে যাই, টাকায়, মুখস্থ নয় কিন্তু, যেটা মুখস্থ করে নিলাম এরকম করবি ওরকম করবি, ব্যাস স্টার্টিং যে কোশ্চেনে বলার কি চেষ্টা করছে, 1 টাকায়, কোশ্চেনে বলেছে 1 টাকায় 12টি কমলা লেবু বিক্রয় করলে, 1 টাকায় 12টি বিক্রয় করলে আমার 4% ক্ষতি হচ্ছে। তাহলে জিজ্ঞাসা করছে যে আবার জিজ্ঞাসা করছে টাকায় কটি করে বিক্রয় করলে 44% লাভ হবে। তার মানে টাকা তো ক্যান্সেল আউট হয়ে গেল, টাকার কোনো এখানে গুরুত্ব রইল না, শুধুমাত্র আমাদের ফোকাস থাকবে নাম্বার অফ আইটেম, প্রফিট অর লস পার্সেন্টেজ। তাহলে আমরা শিখেছি, আমাদের স্টুডেন্টসরা শিখেছে, হয়তো অনেকেই এই নিয়ম জানে, সেই নিয়ম আমরা ইউজ করব। N1 R1 ইজিলি মেন্টালি হবে। তাহলে 12টি কমলা লেবু বিক্রয় করলে 4% ক্ষতি হয়, তখন আলটিমেট আমি রেজাল্টে নিচ্ছি রেট,
তো 4% ক্ষতি হলে কস্ট প্রাইস তো 100% থাকে। তাহলে 12 সমান 96, কত সমান 144, তার মানে 12 12 144, 12 আর 8 96, 8টি আনসার। কোনো পেন পেপারের দরকার হবে না। 8টি যারা করেছো খুবই ভালো, খুবই ভালো, ভেরি ভেরি গুড। 8টি টাকায় যদি 8টি বিক্রি করি তাহলে আমার 44% লাভ হবে। এবার আমি কি বলার চেষ্টা করলাম, দেখো যখনই টাকা টাকা বলবে না তখন আমরা একটা কনসেপ্ট ইউজ করি আবার, N1 R1 সমান N2 R2, যেমন আমাদের M1 D1 থাকে না টাইম অ্যান্ড ওয়ার্কে, সেরকম N1 R1 N2 R2। এবার N কি আর R কি এটাও একটু বলে দিই। N মানে হচ্ছে নাম্বার অফ আইটেম বা থিংস, মানে যে জিনিসটা আমি বিক্রি করছি। N মানে নাম্বার অফ থিংস বা আইটেম। আর R মানে হচ্ছে রেট। এবারে রেট কি, ইফেক্টিভ রেট, মানে সেলিং প্রাইস অর কস্ট প্রাইস, এইটাকে আমরা রেট বলবো। ঠিক আছে, এই যে 4% লেস হয়েছে না, ক্ষতি হয়েছে, তো এখানে আমরা 4 লিখবো না, এই যে 4% ক্ষতি হয়েছে এর ফলে ইফেক্টিভ রেট কত হলো, মানে সেলিং প্রাইস কত হলো, সেইটা হচ্ছে রেট। তো তার মানে আমি এখানে লিখতে পারি যে প্রথমে যদি আমি 12টা করে বিক্রি করি নাম্বারে, তাহলে আমার 4% ক্ষতি হচ্ছে। তো যদি আমি 100%-এ কিনে নিয়ে আসি, কস্ট প্রাইস 100% থাকে, 4% যদি ক্ষতি হয় তো আমি বিক্রি করেছি পার্সেন্টেজে 96%-এ। তার মানে এটাই আমি ধরেছিলাম 12 × 96 সমান, জিজ্ঞাসা করেছে টাকায় কটি বিক্রি করব, মানে নাম্বার জিজ্ঞাসা করছে। তার ফলে কি হবে, আমার 44% লাভ হবে। তো আমি কি বললাম, শুধু 44 হবে না, ইফেক্টিভ রেট হবে। ইফেক্টিভ রেট কি, 44% লাভ মানে 100% যেটা কিনে নিয়ে এসেছি সেটা তো আমি নেবই, আর 44% লাভ হবে মানে 144%, তার মানে এখানে কত হবে, সেলিং প্রাইস 144%। তো এইগুলো কি লেখার দরকার আছে, কিন্তু ভালো করে প্র্যাকটিসের দরকার, তবেই হবে। আমি এইভাবেই চিন্তা করেছি। ইকুয়াল টু সাইনের দিকে 12 12 বললাম না, 12 12 144, কারণ 12 স্কোয়ার 144 হয়, আর 12 8 96 হয়, এইভাবে আমি বললাম। কোশ্চেন মার্ক সমান 8। আশা করছি বোঝা গেল। এটা একটা ফেমাস টাইপ, টাকার একটা বিষয় আসবে, তখন আমরা N1 R1, এইটা বেস্ট মেথড। আবার বলছি, আমার মতে বেস্ট মেথড। ঠিক, উইদাউট পেন পেপার সলভ হবে যদি ভালো করে প্র্যাকটিস করো। পরের 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি ক্লাবের সদস্যদের মধ্যে একটি ক্লাবের সদস্যদের মধ্যে 40% ইংরেজিতে ও 30% হিন্দিতে কথা বলতে পারেন। পূর্ণচ্ছেদ। 10% সদস্য ইংরেজি ও হিন্দি উভয় বিষয়ে কথা বলতে পারে, এবং 60 জন সদস্য ইংরেজি অথবা হিন্দি কোনো বিষয়ে কথা বলতে পারে না। কোশ্চেন এইবারে জিজ্ঞাসা করছি, ক্লাবের সদস্য সংখ্যা কত? এবারে উত্তর দাও, কারণ আমিও চাই। আবার আমি পড়ছি, একটি ক্লাবের সদস্যদের মধ্যে 40% ইংরেজিতে ও 30% হিন্দিতে কথা বলতে পারেন। 10% সদস্য ইংরেজি ও হিন্দি উভয় বিষয়ে কথা বলতে পারেন, এবং
60 জন সদস্য ইংরেজি অথবা হিন্দি কোনো বিষয়ে কথা বলতে পারেন না। আমরা আগে শুধুমাত্র পার্সেন্টেজের উত্তর বার করতাম, যে কথা বলতে পারে দিত, পারে না কতজন পার্সেন্টেজে জিজ্ঞাসা করতাম, যদি পারে না তো পারে কতজন সেটা জিজ্ঞাসা করতাম মানে পরীক্ষায়। এই কোশ্চেনে আরও একটু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, যে রিয়েল নাম্বারে একটা ভ্যালু দেওয়া আছে, যে 60 জন, এটা রিয়েল ভ্যালু, ঠিক আছে, পার্সেন্টেজে নয়। তো রিয়েল নাম্বারে 60 জন সদস্য যদি ইংরেজি অথবা হিন্দি কোনো বিষয়ে কথা বলতে পারে না, তাহলে ক্লাবের মোট সদস্য সংখ্যা কত? তো যেহেতু পার্সেন্টেজে আছে, এই টাইপের অঙ্ক আমি আগেও করিয়েছি, যে যদি ইংরেজিতে 40, হিন্দিতে 30 এরকম বলা আছে, আর 10% উভয়, তো তার মানে ভেন ডায়াগ্রামে আমি বলে দিয়েছিলাম, কোনো ফর্মুলা মুখস্থ করার দরকার নেই। অনেকে আবার XYZ ধরে মুখস্থ করে বলে, সিম্পল জিনিস। 40-এর মধ্যে 10 আছে, 30-এর মধ্যেও 10 আছে, তো 40 থেকে 10 কম করছি 30, 20 থেকে 10 কম করছি 20, তার মানে 30 আর 20 50% আলাদা আলাদা বিষয়ে কথা বলে, আর 10% 60% টোটাল ইংরেজি আর হিন্দি হয়ে গেল। তার মানে পারে না কতজন? টোটালকে যদি 100% ধরি, তো 60% ইংরেজি অথবা হিন্দি দুটো ভাষাতেই কথা বলতে পারে। তাহলে কথা বলতে পারে না 100 - 60 40%, তাহলে 40%-এর ভ্যালু 60 দেওয়া আছে, তাহলে ক্লাবের মোট সদস্য 100%, তাহলে 100% সমান কত? তাহলে 40% যদি 60 হয়, 100% সমান কত? তাহলে 40 60 মানে শুধু 0 0গুলো কেটে দিলাম, 40 60 0 0 কেটে দিলাম, তো 4 25 100 হচ্ছে, বললাম না 4 25 100, তাহলে 6 25 150 আনসার। এবারে যাদের অসুবিধা হচ্ছে বা হয় তাদের জন্য বলছি, আমি একটা ভেন চিত্র দেখিয়েছিলাম তোমাদেরকে আগের ক্লাসেও, যারা দেখোনি আমার প্রতিটা ভিডিওই কিন্তু রাখা আছে, তোমরা দেখে নিতে পারো। তো আমি ধরে নিচ্ছি এটা ইংলিশ, এটা হচ্ছে হিন্দি, আর এইটা হচ্ছে উভয়। তার ইংলিশে বলেছে 40%, আর হিন্দিতে বলেছে 30%, আর উভয় বিষয়ে 10%। তার মানে যারা ইংলিশে করেছে, শুধু ইংলিশ নয়, এখানে উভয় বিষয়ের মধ্যেও আছে, 40-এর মধ্যেও 10% উভয় আছে। যদি শুধু বলি শুধু ইংলিশে কতজন আছে উভয় বাদ দিয়ে, তো 40 থেকে 10 সেই জন্য বাদ দিয়ে দিয়েছিলাম, তাহলে শুধুমাত্র ইংলিশ আছে 30% কথা বলতে পারেন। এখানে কিন্তু আর উভয় নেই, উভয়টা আমি আলাদা করে দিলাম। আচ্ছা, এই ক্ষেত্রেও যদি আমরা হিন্দি দেখি, তো 30% লোক টোটাল আছে হিন্দি প্লাস উভয় ইংলিশ নিয়েও। তার মানে যদি আমরা উভয়কে বাদ দিয়ে দিই 30 থেকে, তার মানে 20% শুধু আছে হিন্দি। তো তার মানে এরা কথা বলতে পারেন। তাহলে কথা বলতে পারেন কতজন? টোটাল যদি পার্সেন্টেজে দেখি 30 50 60, তার মানে 60, এটাই বলেছিলাম 60% কথা বলতে পারেন। আর টোটাল সদস্য আমরা ধরে নিই 100%, তাহলে 100% থেকে যদি 60% কথা বলতে পারেন, তাহলে কি 40% কথা বলতে পারেন না? তাহলে যেটা 40%, যার ভ্যালু 40%, তার মানে 40%-এর ভ্যালু হচ্ছে অরিজিনালি যেটা পারে না বলেছে 60 জন, তাহলে 40% সমান 60, তাহলে 100% সমান কত এটা জিজ্ঞাসা করছে। কোনো লেখার দরকার নেই, যদি একটু ইমাজিনেশন থাকে, তো 40 যদি 60 হয়, আমি বলছিলাম না 0 0 কেটে দিলাম মেন্টালি, তাহলে 4-এর সাপেক্ষে 100 তো খুব ইজিলি 25 টাইমস করি, তাহলে 6-এর সাপেক্ষেও 25 টাইমস, তো 6 25 150 আনসার। তাহলে 150 জন ক্লাবের সদস্য ছিল। আশা করছি বুঝতে পেরেছো। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককেই যারা এতক্ষণ ধরে আমার ক্লাসে অ্যাটেন্ড করেছো। তো চলো তাহলে আজ আমরা ক্লাস এখানেই শেষ করি। আগামী দিন আবার ফিরে আসবো নতুন কিছু মানে কোয়েশ্চেন্স নিয়ে, যেগুলো ইউনিক থাকবে এবং তার সলভ আরও ইউনিক থাকবে। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাস এখানেই শেষ, পরে আবার দেখা হবে। টাটা।